অলরেডি আপনি কিন্তু মানে মার্কিন উপস্থিতির একটা ব্যবস্থা করে ফেলছেন। কিভাবে? সিকিউরিটি যদি ডেনমার্ক দেখে, তাহলে ড্যানিশ ফোর্স এখানে থাকবে যেভাবে হোক। তো ড্যানিশ ফোর্সের সাথে আমেরিকান ফোর্স কিন্তু আসতে পারে। তাদের আশাটা একেবারে কোনো ব্যাপার না, তারা চলে আসবে। তারা বলবে যে এটা ড্যানিশ ফোর্স, ড্যানিশ একটা কম্বাইন্ড একটা ফোর্স করছে। শেষ পর্যন্ত মার্কিন মুলুকের আন্ডারে যাচ্ছে কিনা, মার্কিন মুলুক এখন আমাদেরকে খবরদারি করবে কিনা, ইতিমধ্যে তো তার একটা আলামত পাওয়া যাচ্ছে মার্কিন বাহিনীর উপস্থিতি। অনেক ধন্যবাদ বিপুল। প্রথমত হলো এটা খুঁজতে গিয়ে যেটা পেয়েছি সেটা হলো যে কেন বিডার এই যে উড়ন্ত বিডা চেয়ারম্যান কেন এই চুক্তিটা প্রকাশ করছেন না। উনি বলেছেন আইনগত জটিলতার কারণে চুক্তিটা প্রকাশ করা যাচ্ছে না। হ্যাঁ, আইনগত জটিলতা বলে কিছু নেই, আইনগত জটিলতার কোনো ইয়ে নেই। আপনি জানেন এটা সবচাইতে মানে 13 দিনে একটা চুক্তি হয়ে গেছে। আর পানগাঁও তো মানে কেমনে হয়েছে, কখন হয়েছে, এটা প্রকাশ করারও মিডিয়াই এটাকে বের করে নিয়েছে। এই যে চুক্তিটা প্রকাশ করতে পারছে না, এই যে এইটা আসলে কারণটা হলো কি জানেন? কারণটা হলো নিরাপত্তা। এই যে দুটো টার্মিনাল, পানগাঁও কন্টেনার টার্মিনাল এবং দুটো টার্মিনালই, এটার নিরাপত্তাটা কে দেখবে? এখন তো আমাদের দেশের সমস্ত বন্দর দেখে নৌবাহিনী, তাই না? নৌবাহিনী দেখে, তারপরে সেখানে সকল গোয়েন্দা সংস্থা থাকে, তারপরে বিভিন্নভাবে এটার নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থাগুলি থাকে। কিন্তু এই দুইটা টার্মিনালের নিরাপত্তা কে দেখবে? এটার কিন্তু কোনো উত্তর, কোনো প্রশ্ন তাদেরকে করা হয়নি, বা তারা এই প্রশ্ন করা হয়নি এবং উত্তরটাও পাওয়া যায়নি। তো চেক করতে গিয়ে দেখা গেল যে মেইন কারণটা হলো কিন্তু সিকিউরিটি। মানে এই যে সিকিউরিটিটা, এটা বাংলাদেশের হাতে নাই। এই সিকিউরিটিটা ডেনমার্ক তার মতো করে অর্গানাইজ করে বাংলাদেশের সহযোগিতায়, বাংলাদেশের সকল সিকিউরিটি এজেন্সিজ, বাংলাদেশের সকলের সহযোগিতায় ডেনমার্ক এটার ব্যাপারে নিশ্চিত করবে যে তারা যে বন্দর টার্মিনালটা করবে সেটার নিরাপত্তা কিন্তু তারা বিধান করবে, আমাদের হেল্প নেবে। এটা হলো মেইন কারণ। এটাই প্রকাশ করে মেইন কারণটার কারণে এখানে ডেনমার্ক চাইলে, যেমন ডেনমার্ক কিন্তু ন্যাটোভুক্ত দেশ, আর সুইজারল্যান্ড হলো ন্যাটোর পার্টনার। ওরা হলো কি বলে ওদেরকে, পার্টনার ফর পিস নামে ওদের একটা প্রোগ্রাম আছে, ন্যাটোর বিখ্যাত প্রোগ্রাম। সেই প্রোগ্রামের আওতায় কিন্তু অনেক দেশ আছে। হ্যাঁ, যেমন বসনিয়া হার্জেগোভিনা, ইউক্রেন, এই যে লেটেস্ট ইউক্রেনের যে কিভাবে ন্যাটো হেল্প করতেছে, আপনি খেয়াল করে দেখছেন? ন্যাটো হেল্প করতেছে, ন্যাটো হেল্প করবে এই যে পিস ফর পার্টনারশিপ প্রোগ্রামের আওতায়। হ্যাঁ, বসনিয়া জর্জিয়া আছে, আর অনেকগুলা স্টোরি আছে যারা পিএফপি, হ্যাঁ, পিস ফর পার্টনারশিপ বা পার্টনারশিপ ফর পিস, এইটা। এখন পার্টনারশিপ ফর পিস এর অধীনে কিন্তু সুইজারল্যান্ড আছে, আবার ফুল ন্যাটো মেম্বারশিপ আছে ডেনমার্কে। এখন ন্যাটোর যে চার্টার, সেই চার্টার অনুযায়ী ন্যাটো আর্টিকেল 5 অনুসারে ন্যাটো তার মেম্বার কান্ট্রিজদের কোনো রকম স্বার্থ যদি ক্ষুণ্ণ হয় মেম্বার কান্ট্রিজদের দ্বারা, তা আর্টিকেল 5 অনুসারে তারা কিন্তু ইন্টারভেন করতে পারে। এখন বলতে পারেন যে তারা অন্যান্য জায়গায় কিভাবে ইন্টারভেন করে, তারা দৃশ্যমান যে ইন্টারভেনশন গুলো করে, দৃশ্যমান যেটা একদম প্রকাশ, যারা আফগানিস্তানে করেছে, সাম্প্রতিককালে ইরাকে করেছে, লিবিয়াতে করেছে, ন্যাটো বাহিনী হামলা চালাইছে। এটা কিন্তু তারা কি করছে, জাতিসংঘ থেকে একটা রেজুলেশন নিয়ে, রেজুলেশন পাশের আগেই তারা হামলা করছে, পরে রেজুলেশন পাস হয়েছে। ঠিক আছে, এটা হলো তাদের মানে ন্যাটোর কান্ট্রিজদের কোনো ইন্টারেস্ট কোথাও যদি লঙ্ঘিত হয়, সেই লঙ্ঘনের অভিযোগ এনে ওই দেশের উপর কিন্তু তারা এই অভিযানগুলো চালায়। সেটা হলো তারা জাতিসংঘ থেকে। আর আর্টিকেল 5 অনুসারে কি করে, মানে এই যে পিএপি, তারপরে এইসব এরিয়ার যতগুলো ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্টগুলো প্লাস ন্যাটো মেম্বার কান্ট্রিজের ভিতরে যদি কোনো ক্ল্যাশ হয় সেখানে ইন্টারভেন করতে পারে। কিন্তু ন্যাটোর ওভারঅল যে ইন্টারভেনশনের যে তারা ন্যাটো কান্ট্রিজে এখন পর্যন্ত তেমন কোনো ইন্টারভেনশন করে নাই, কিন্তু বেসিক্যালি করেছে হলো বেশিরভাগ করেছে ন্যাটোর বাইরের দেশগুলোতে, যেগুলো আমি নাম বলে, আমি সেগুলো তছনছ করে তারা দিয়েছে, যেখানে যা দরকার ছিল তারা করে। তো এই যে আওতায় এখানে তারা কি করে, প্রথম কি করবে যে ওই এলাকায় আমার ইন্টারেস্ট আছে, আমার ইন্টারেস্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে, এ কথা বলে কিন্তু তারা হামলাটা করে। যেমন ইরাকে তারা তাদের অয়েল ইন্ডাস্ট্রিতে তাদের ইন্টারেস্ট আছে বলে, বা ইরাকি প্রেসিডেন্টের কাজ কারবার তাদের ইন্টারেস্টকে ক্ষুণ্ণ করছে বলে তারা হামলা করছে। লিবিয়াতেও তারা লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফি তাদের ইন্টারেস্ট ক্ষুণ্ণ করছে বলে হামলা চালাই দিচ্ছে। আফগানিস্তানে তারা তাদের ইন্টারেস্ট ক্ষুণ্ণ হচ্ছে, মানে সন্ত্রাসবাদ ওখানে কায়েম হচ্ছে এই কথা বলে তারা হামলা করেছে। সো তারা কিন্তু কেয়ার করে না, তাদের ইন্টারেস্ট ক্ষুণ্ণ হলে কিন্তু হামলা করে। এটা হলো মেম্বার কান্ট্রিজের ইন্টারেস্ট। কিন্তু
নট অনলি নট আ সিঙ্গেল না, কান্ট্রি, মেম্বার কান্ট্রি যে কারো হোল ইন্টারেস্ট ক্ষুণ্ণ হবে তারা এখন মেম্বার কান্ট্রিজের আপনি বলতে পারেন তাহলে বাংলাদেশে কি করে এই মার্কিন বাহিনীর উপস্থিতিটা আসে, এটা হলো মেম্বার কান্ট্রিজের ইন্টারেস্টকে সংরক্ষণের নামে তারা কিন্তু এখানে আসতে পারবে। এখন আগে কিন্তু মার্কিন বাহিনীর এখানে উপস্থিতিটা জায়েজ ছিল না, কোনো কারণ দেখেন মার্কিন কোনো ইন্টারেস্ট এই জায়গায় এরকম ইন্টারেস্ট ছিল না যে ইন্টারেস্ট তারা প্রোটেক্ট করার জন্য বাহিনী রাখবে। বাট এখন লালদিয়া চর আর সামনে নিউ মোরিং টার্মিনাল, এই দুইটা কিন্তু একটা এটা হলো টোটাল ইন্টারেস্ট। এখন লালদিয়া চরের ইন্টারেস্টটা কার? ডেনমার্কের। ডেনমার্ক যদি কখনো থ্রেট ফিল করে, ডেনমার্ক নেটোকে বলবে আমাকে বাঁচাও, আমার ওখানে আমার নাগরিকরা ওখানে সমস্যায় পড়ছে বা নিরাপত্তাহীনতা আছে, কোনো কিছু যে কোনো ইয়েতে আসতে পারবে। আর ইয়েতে পানগাঁওতে আসতে পারবে সুইজারল্যান্ডের পিএফপির কারণে, পার্টনারশিপ ফর পিসের কারণে কিন্তু তারা সুইজারল্যান্ডের স্বার্থ রক্ষা করার জন্য কিন্তু তারা এখানে চলে আসতে পারবে, তারা এখানে ইন্টারভেন করতে পারবে। আর এখন বলা হচ্ছে যে তাইলে নিউ মোরিং টার্মিনাল তো এই যে ডিপি ওয়ার্ল্ডকে দিচ্ছে, কিন্তু ডিপি ওয়ার্ল্ড তো দুবাই ভিত্তিক একটা ইয়ে। মজার হলো ডিপি ওয়ার্ল্ড এই দুবাইয়ের সাথেও কিন্তু আরেকটা প্রোগ্রামের অধীনে ন্যাটোর কিন্তু অংশীদারিত্বের চুক্তি আছে। সো আপনি কিন্তু সবকিছু মিলিয়ে কিন্তু আপনি যাকেই ডাকছেন তারা তাদের, আপনার মনে আছে যে ডিপি, আমি এর আগে ডিপি ওয়ার্ল্ড নিয়ে কথা বলতে গিয়ে বলছেন ডিপি ওয়ার্ল্ডের যে যুক্তরাজ্যের শেষ পর্যন্ত যুক্তরাজ্য কিন্তু ডিপি ওয়ার্ল্ডের প্রতি ইয়ার অবকাঠামোর উপরে কিন্তু ইন্টারভেন করছিল। এটা কারণ যদিও ডিপি ওয়ার্ল্ডের সাথে ওদের পার্টনারশিপের চুক্তি ছিল, কিন্তু যেহেতু তাদের টেরিটরি তারা ওখানে ইয়ে করছে, এটা এই লন্ডনের আশেপাশে কোনো একটা ইয়েতে। হ্যাঁ, তো এরকম এখন ডিপি ওয়ার্ল্ডের ইন্টারেস্ট কে দেখবে? ডিপি ওয়ার্ল্ডের ইন্টারেস্টটা যারা ডিপি ওয়ার্ল্ডে ইনভেস্ট করে, ইনভেস্টার হলো মোস্ট অফ দি ইনভেস্টমেন্ট, এটা হলো দুবাই ভিত্তিক, দুবাইয়ের মালিকানা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মালিকানাধীন বলছেন। কিন্তু দুবাই যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, দুবাই যদি কাউকে বলে যে আমাকে হেল্প করো, তাইলে কিন্তু তারা হেল্প করবে, তারা কিন্তু এখানে করবে। কিন্তু কথা হচ্ছে অলরেডি আপনি কিন্তু মানে মার্কিন উপস্থিতির একটা ব্যবস্থা করে ফেলছেন। কিভাবে? সিকিউরিটি যদি ডেনমার্ক দেখে, তাহলে ড্যানিশ ফোর্স এখানে থাকবে যেভাবে হোক। তো ড্যানিশ ফোর্সের সাথে আমেরিকান ফোর্স কিন্তু আসতে পারে, তাদের আশাটা একেবারে কোনো ব্যাপার না, তারা চলে আসবে, তারা বলবে যে এটা ড্যানিশ ফোর্স, ড্যানিশ একটা কম্বাইন্ড একটা ফোর্স করছে এখানে নিয়ে আসছে। এই পানগাঁওতেও তাই, সুইস ফোর্স। আপনি যদি আপনি আপনার বাহিনীর সাথে সহযোগিতামূলক কথা বলে আপনারা কিন্তু এই কাজগুলো করতে পারবে। তো দেখা গেল এখন যে দুটো জায়গাতেই আমাদের যেই আশঙ্কাটা করা হয়েছিল যে এটা নিরাপত্তা হুমকি কিন্তু প্রতিষ্ঠিত হইল। আপনি আমেরিকান উপস্থিতি বলেন, ইউরোপিয়ান উপস্থিতি বলেন, সবটাই কিন্তু আপনি নিশ্চিত করলেন। প্লাস আপনি যেটা করলেন যে এই দুইটার মাধ্যমে, ডিপিটা বাদ দেন, এই দুইটার মাধ্যমে আগে আমাদের এরকম কোনো স্থাপনা এরকম এই লিজ দেওয়া ছিল না, যেগুলো সিকিউরিটি ব্যাপার, মানে এটা একটা কেপিআই এর মতো ব্যাপার। কোনো কেপিআই কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের কোনো কেপিআই কিন্তু কোনো ফরেনারদের হাতে নাই। হ্যাঁ, বিজনেস আছে, যেমন বাটা আছে, ওমক্স আছে, তোমার এগুলো কিছু আছে। কিন্তু আপনি যদি প্রতিষ্ঠানগতভাবে বলেন, যদি বলেন ভূখণ্ডগত, অবস্থানগত, এরকম কিন্তু আমাদের কোনো কিছু ছিল না, কারো কোথাও না, কোনো কেপিআই আমাদের। এখন দেখেন এই কেপিআই যাবে, একটা কেপিআই, দুটা কেপিআই যাবে হলো বিদেশিদের হাতে। বিদেশি মানে একটা ডেনমার্কের হাতে, একটা সুইজারল্যান্ডের হাতে। যখনই ডেনমার্ক এখানে অবস্থান করবে, তারা যেহেতু সিকিউরিটি নিশ্চিত করবে, তারা তাদের সিকিউরিটি নিজেরা নিশ্চিত করবে। সেখানে আমেরিকানদেরকে তারা ডেকে আনে, আপনি কিছু করতে পারবেন না, কারণ তারা চুক্তি করবে। যেমনটা দেখেন তারা ইউক্রাইনে করেছে। ইউক্রাইনে কেন ট্রেনার হিসেবে চলে গেল? কি কারণে? ইউক্রাইনে ট্রেনার হিসেবে আমেরিকান সৈন্যরা কেন যেতে পারলো? আমেরিকান অ্যাডভাইজার বলে, অ্যাডভাইজারদেরকে কিভাবে ঢুকাছে হলো এই পিএপির মাধ্যমে। সুইজারল্যান্ডের এখন এই পিএপির মাধ্যমে আমেরিকান অ্যাডভাইজারদেরকে নিয়ে আসার সরাসরি সুযোগ আছে। আমেরিকান অ্যাডভাইজাররা কি হিসাবে আসবে? অ্যাডভাইজার হিসাবে, সৈন্য হিসেবে আসবে না। এই পানগাঁওতে আসতে পারবে, কি বলে আমাদের লালদিয়ার চরে, কোনো বাধা নাই আমেরিকান অ্যাডভাইজাররা এখানে পৌঁছাতে। এবং সেই অ্যাডভাইজার কারা? সবসময় দেখবেন যে এরা অ্যাডভাইজার বলে, বাট দোজ অ্যাডভাইজার্স আর মিলিটারি এক্সপার্টস। তারা আসে হলো মিলিটারি ইস্যুজে, তারা আসে সিকিউরিটি ইস্যুজে, তারা আসে ট্রেনিং ইস্যুজে, এই অ্যাডভাইজাররা আসে। আমরা শুনি যে আমাদের করিডোরের সময় কিন্তু অ্যাডভাইজাররা এখানে আছে, কিছু অ্যাডভাইজার আছে। আবার মানে কোন অ্যাডভাইজার নিহত হয়েছেন, এটাও আপনারা জানেন নিশ্চয়ই। কোনো একটা হোটেলে এদিন শুধু একটা না, বলা হয় 8টি হত্যাকাণ্ড হয়েছিল। 8টি হত্যাকাণ্ড? হ্যাঁ, বলা শুধুমাত্র প্রকাশ হয়েছে মাত্র 5টা, একটা, কিন্তু ওই দিন একই দিনে 8টা হত্যাকাণ্ড হয়েছে। সে 8টা হত্যাকাণ্ডের মূল কারণটা হলো এরা প্রকাশ্য অ্যাডভাইজার হিসেবে আসতে পারে না, এদের নিরাপত্তা কিন্তু বাংলাদেশ সরকার দিতে পারে না, বা প্রকাশ্যে এদের নিরাপত্তা দেওয়ার মতো আমেরিকার অবস্থা ছিল না, কারণ নো এগ্রিমেন্ট, কোনো এগ্রিমেন্টের আওতা নেই যে
করিডোর বিষয় এবং রোহিঙ্গাদের সাহায্য সহযোগিতার নামে আপনার মনে আছে একটা দল আসছিল, হ্যাঁ, হ্যাঁ। দে আর অ্যাডভাইজার্স বেসিক্যালি। এই অ্যাডভাইজারদের একজন কিন্তু এই ইয়াতে কিল হয়েছে, ও কি যেন এটা হোটেল ওয়েস্টিনে, একই সময় কিল হয়েছে চিরগমে। এরকম 8 জন হত্যা হয়েছে যাদের কারো পোস্টমর্টেম ছাড়াই আপনার লাশ তারা, কারণ কোন রকম চেক করতে তারা দেয় নাই যে কে কাটিছে। এটা হলো আসলে আর কিছুই নাই, এটা হলো আমেরিকান উপস্থিতি যারা পছন্দ করছে না, যারা করে নাই, যারা আমেরিকান বলছে তারা তো খবর রাখে কি কোথায় কি হচ্ছে, তারা এই কাউন্টার কাজটা করছে। সো আমেরিকা দেখছে যে গোপনে এখানে এসে তো আমরা পারতেছি না, আর আমাদের সাথে তো এখন পর্যন্ত করিডোর নিয়ে আমরা সেটেল করতে পারি, তাহলে কত দ্রুত এখানে পৌঁছানো যায়। এই দ্রুত পৌঁছানোর জন্য মাত্র 13 দিনে একটা চুক্তি করে ফেলছে, কারণ তারা আর ওইভাবে আসতে পারছে না। এখন কিন্তু এই চুক্তির আওতায় কিন্তু তারা যেদিন থেকে অপারেশন শুরু হবে সেদিন থেকে তারা এখানে উপস্থিত থাকবে অ্যাজ অ্যাডভাইজার্স, প্লাস ড্যানিশ এমপ্লয়ি হিসেবে, ডেনমার্কের কর্মী হিসেবে তারা এখানে উপস্থিত থাকতে পারবে। দুটো পদ্ধতি পারবে, একটা হলো এটার ইন্টারেস্ট, এটা সিকিউরিটির জন্য তারা আমেরিকান অ্যাডভাইজার হিসেবে তারা আসতে পারবে বা ড্যানিশ অ্যাডভাইজার হিসেবে আসতে পারবে। আরেকটা হলো আপনার এখানকার, আর এইসব চুক্তিগুলোতে কি হয় জানেন, এত লুপ হোলস থাকে, এই লুপ হোলসের আওতায় কিন্তু এরা ইন্টেলিজেন্স এজেন্সিগুলোও ঢোকে। ইন্টেলিজেন্স ঢোকে কিভাবে, এখানে এমপ্লয়ি হিসেবে ঢুকবে। কি হিসাবে ঢুকবে, আপনি দেখবেন যে তারা কেউ কমার্শিয়াল অফিসার, কারা অমুক, তারা তমুক, ওরকম নামে আসে, যেটা সব দেশ করে কিন্তু তাদের এমবেসিতে। কিন্তু এখন এমবেসির বাইরে ডেনমার্ক তার সিকিউরিটি পার্সোনালদেরকে এখন এই লালদিয়াতে পোস্ট করতে পারবে। এট দ্য সেম টাইম সুইজারল্যান্ডও সেম কাজটা করে, যদিও সুইসদের ব্যাপারে অনেক ভালো গুণাগুণ আছে যে সুইসরা নিরপেক্ষ ওই পক্ষ, কিন্তু সুইসরা নিরপেক্ষ হলেও এই নিরপেক্ষ সুইসদের আড়ালেই কি আমেরিকা উপস্থিত হচ্ছে না এমন প্রশ্ন যদি করা হয়, কারণ আপনি এগ্রিমেন্ট তো ওপেন করছেন না। সুইসরা বলে যে ওরা নিরপেক্ষ, কিন্তু আসলে কি নিরপেক্ষ? পিএফপি যেহেতু সই করেছে তাহলে তো নিরপেক্ষ না, কারণ পিএফপির আওতায় কিন্তু বসনিয়া হার্জেগোভিনা, জর্জিয়া, তারপরে ইউক্রেন, এরকম মলদোভা, এরকম অনেকগুলা দেশে কিন্তু আমেরিকান উপস্থিতি আছে। তো সুইজারল্যান্ডের এই চুক্তির, সুইজারল্যান্ডের সাথে যেহেতু পিএফপি আছে, সেই চুক্তির আওতায় তো এইসব জায়গা, এই আমাদের একদম রাজধানীর গোড়ায় কেরানীগঞ্জে আমেরিকানরা আসতে পারবে। সো আপনি এই দুইটা চুক্তির মাধ্যমে একটা জিনিস নিশ্চিত হয়ে গেছে, বাংলাদেশ ইজ নো মোর মানে যে আমরা আমাদের নিরাপত্তা ব্যাপারটা, আমাদের ভূখণ্ডের নিরাপত্তা আমাদের ভূখণ্ডের কিছু অংশের নিরাপত্তা কিন্তু অন্যরা নিয়ে গেল। অন্যরা নিল মানে আপনি ডেনমার্কের নামে আমেরিকা নিয়েছে, সুইজারল্যান্ড নামে আমেরিকা নিয়েছে।